আর এবার আমাদের নেক্সট পার্ট হচ্ছে আনএমপ্লয়মেন্টের নেক্সট পার্ট। এটা আগের দিন আমরা প্রথম পার্ট করলাম, এই পার্টে হবে আনএমপ্লয়মেন্ট পার্ট 2। আর এখানে মোটামুটি পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট থেকে কোনো কোয়েশ্চেন আর আটকাবে না, ঠিক আছে? তো এটা এখানে হবে কি টাইপ অফ আনএমপ্লয়মেন্ট, যেটা অনেক বড়, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে না যে সিজনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে, এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে, তারপরে সাইক্লিক্যাল কাকে বলে, ফ্রিকশনাল কাকে বলে। তো এগুলো আমরা দেখে নেবো ডেফিনেশন। তো এই ডেফিনেশন তুই যেখানেই পড়বি পরপর দিয়ে দেবে ওরা, কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে। তাহলে আমরা এখানে দু টাইপের পড়বো, যে আনএমপ্লয়মেন্ট কাকে বলে আমরা বুঝে গেছি। একবার ডেফিনেশনটা বলে দে, আনএমপ্লয়মেন্ট ডেফিনেশনটা আমি বলে দেবো না, তোরা বলবি। তিনটে ক্রাইটেরিয়া আছে, যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যার হেড অফিস কোথায়, জেনেভা। এবার জেনেভাতে কি হচ্ছে, ওরা ক্রাইটেরিয়া দিয়েছে যে যদি 15 থেকে কত 64 এজ অবধি কেউ যদি কাজ করতে চায়, তাহলে ওই এজ গ্রুপটাকে কী হিসেবে ডিক্লাইন হবে, ওয়ার্কিং এজ গ্রুপ, ঠিক আছে? আর ওই এজের মধ্যে যদি কাজ কেউ না পায় তখন সে হয়ে যাবে আনএমপ্লয়মেন্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এবিলিটি টু ওয়ার্ক, মানে কাজ করার ক্ষমতা থাকতে হবে। কেউ যদি মেন্টালিটি ডিসব্যালেন্স হয় তাহলে সেক্ষেত্রে ও কাজটা করতে পারবে না, তাই ওর আনএমপ্লয়মেন্টটা আমরা কিন্তু আনএমপ্লয়মেন্টে গুনবো না। 2 নম্বর। 3 নম্বর কী ছিল, যে মার্কেট রেটে কাজ করবে, তাই না? ও চাইছে আমি কত, মানে যে মার্কেট রেট ওকে দিচ্ছে যে এই কাজটার জন্য তুমি মাসে 15,000 টাকা পাবে, এই যদি রাজি হয় তবেই হবে এটা, ও এমপ্লয়েড হবে, রাজি যদি থাকে। আর যদি রাজি না থাকে তাহলে ও কিন্তু আনএমপ্লয়মেন্ট হবে। এই তিনটে যখন ম্যাচ হবে তখন ও যদি সব ঠিকঠাক হয় তাহলে ও এমপ্লয়েড হবে, আর তিনটের মধ্যে একটাও যদি মিসম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে আনএমপ্লয়েড হয়ে যাবে, বুঝতে পারলি? এটা ডেফিনেশনটা আমি বলছি না, এটা এনএসএসও বলেছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যেটা আমাদের ইন্ডিয়ান কী করে, ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্টটাকে কী করে ডিক্লাইন করে, যে আনএমপ্লয়মেন্ট কাকে বলে। আমরা আগের দিন পুরো পড়লাম, এটা অনেক কিছু দেখলাম, ভিউ দেখলাম। এবার আমরা মেন টপিকে আসছি। এবার একটা সবথেকে বড় কথা, আমাদের টাইপ অফ আনএমপ্লয়মেন্ট পড়ার আগে আমাদের জানতে হবে কান্ট্রি কত টাইপের হয়। তো বেসিক্যালি কান্ট্রি আর 3 টাইপস। একটা হয় ডেভেলপড কান্ট্রি, তারপরে একটা হয় ডেভেলপিং কান্ট্রি, একটা হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? যেমন মানুষরা আমরা যে আমাদের সমাজে মানুষরা কত রকম হয় দেখবি, গ্রামেও মানুষ কীরকম থাকে, একজন খুব ডেভেলপড মানুষ থাকে, একটা থেকে ডেভেলপিং থাকে, আরেকটা থাকে আন্ডার ডেভেলপ। যেমন গ্রামে অনেক থাকে যে এখনও পড়াশোনা করে না, এ করে না, একদম বসিয়ে থাকে, তাই না? যে এই যে টালির চালে থাকে, কিন্তু ওরাও তো মানুষ, ওরা কেন টালির চালে থাকবে? ওরা নিশ্চয়ই ওদের ফল্ট হয়েছে কিছু, ওরা অমনি কামাতে পায়নি, অমনি পড়াশোনা করতে পারেনি, এডুকেশন ওরকম পায়নি, এডুকেশন অন্য কিছু করেছে। আর যে ডেভেলপড হয়ে গেছে, যে গ্রামে ওর গাড়ি বাড়ি সব আছে, ঘর দর পাকা, বুঝতে পারলি? ওই যে গ্রামে ওই লোকটা ডেভেলপড হয়ে গেছে, তো ওই লোকটা নিশ্চয়ই কিছু এডুকেশন করেছে হতে পারে, বা আরও কেউ চাকরি করে হতে পারে। আর কিছু লোক ছেলে পেলে আছে যারা মানে মানে ভালো হওয়ার জন্য, ও কিছু ফ্যামিলি আছে ভালো হওয়ার জন্য ছুটে, তাই না? ওরা হয়তো পড়াশোনা পড়ছে কলেজে, ওরাও একটা সময় ডেভেলপড হয়ে যাবে। কারণ বাচ্চাগুলো ছোটো আছে, বাবা হয়তো মজদুরিই কাজ করছে, কিন্তু বাচ্চাগুলো একদম হয়তো পড়াশোনা করে চাকরি বাকরি পাবে, গাড়ি বাড়ি হবে, ওরা ডেভেলপড হয়ে যাবে। তো ওরকম যেমন 3 টাইপের আছে, এর বাইরে কিছু হয় না, তাই না? 3 টাইপের মানুষের সিচুয়েশন হয়, ওরকমই দেশেরও 3 টাইপের সিচুয়েশন হয়। একটা হয় ডেভেলপড, একটা হয় ডেভেলপিং, একটা আন্ডার ডেভেলপ। ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, তাই না? আর ইউএসএ কী হবে, ডেভেলপড কান্ট্রি, মানে ও হয়ে গেছে ডেভেলপড, বুঝতে পারলি? তারপরে আমরা ব্রিটেন, মানে ইউরোপের সব কান্ট্রিগুলোই বেসিক্যালি কি ডেভেলপড কান্ট্রি। আমাদের এই কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রি, এশিয়ান বেসিক্যালি কান্ট্রিগুলো। আর আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে, মানে নাইজেরিয়া ধরে নিলাম, ওয়েস্ট ইন্ডিজ ধরে নিলাম, উগান্ডা ধরে নিলাম, এইসব দেশগুলো কি আন্ডার ডেভেলপড, কোনো রকম ডেভেলপড হয়নি। এবার আন্ডার ডেভেলপিং এরা আলাদা একটা ক্লাস আছে, ঠিক আছে? আমরা ওখানে পড়বো ডেভেলপ কেন হচ্ছে, ডেভেলপ তখন বুঝে যাবো কেন ডেভেলপিং হচ্ছে, কী কী ওদের ফল্ট আছে তাই ওরা এখনও ডেভেলপিং আছে, কী কী ওদেরও ফল্ট আছে যে ওরা এখনও ডেভেলপিংয়ে পড়ে আছে, আর এরা যে ডেভেলপড হয়ে গেছে এরপরে এদের স্টেপ কী হবে, ঠিক আছে? এগুলো আমরা দেখবো। কিন্তু আমরা বেসিক্যালি টাইপ অফ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে তোকে একটা দিয়ে দেবে কোয়েশ্চেন। আমি ক্লাসটা এইভাবে এই জন্য করছি যে একটা কোয়েশ্চেন দিয়ে দেবে যে হঠাৎ এই যে আনএমপ্লয়মেন্টটা, এটা ডেভেলপড কান্ট্রিতে দেখা যায় না আন্ডার ডেভেলপড কান্ট্রি দেখা যায় না ডেভেলপিং কান্ট্রি দেখা যায়, বিকাশশীল দেশ আরেকটা, যেসব দেশ বিকাশ হচ্ছে কন্টিনিউ এখনও হচ্ছে। তো ওই দিক দিয়ে কোয়েশ্চেনটা তাহলে আমাদের করতে সুবিধা হয়ে যাবে যদি আমরা এই ছকটা করে করি, ভালো করে বুঝলি তো? তাহলে আমরা আনএমপ্লয়মেন্টটা পড়ে নেবো, আর ছকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এই আনএমপ্লয়মেন্টটা স্যার এখানে করেছিলাম, এটা ডেভেলপ দেশে এইসব আনএমপ্লয়মেন্ট ঘটে, বুঝতে পেরেছি কেসটা? মেজর। তা আমরা কী করলাম, দেশকে দুটো ভাগে ভাগ করলাম, 3টে ভাগ করে খুব চাপ হবে এখানে, তাই দুটো ভাগ, ডেভেলপড কান্ট্রি একটা লেস ডেভেলপড কান্ট্রি, মানে একটা হচ্ছে যারা ডেভেলপড হয়ে গেছে, একটা যারা ডেভেলপ হচ্ছে। এই লেস ডেভেলপের মধ্যে দুটো কান্ট্রি পড়বে, তাই না? কী কী পড়বে লেস ডেভেলপের মধ্যে? একটা ডেভেলপিং আর একটা আন্ডার ডেভেলপিং।
তাই না? এই দুটো মিলে হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রি, বুঝতে পেরেছিস তো? এবার হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট এখানে কি হয় না, আমরা টাইপ অফ আনএমপ্লয়মেন্ট দেখবো। তো আমরা প্রথম আনএমপ্লয়মেন্ট দেখছি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, লিখে রাখবো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, CYCLICAL, ঠিক আছে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এই যে সাইকেল বলতে গেলে এখানে কোন সাইকেলের কথা বলা হচ্ছে? আমাদের কি যে সাইকেল চালাই আমরা ওখান থেকে? সাইকেলে কী হয় বলতে, চেন থাকে, এক জায়গা থেকে একটা জায়গা আবার এক জায়গায় আসবে, তাই না? আবার এরকম হবে। যদি সাইকেলের একটা যদি একটা চেনের জায়গায় একটা নাট যদি ঢিলা থাকে, তো ও একবার যাবে ওখানটাতে, আবার ও একবার সেফ জায়গায় আসবে, ও আবার ওই কাঁটাগুলোনে যাবে, তাই না, যে গোল কাঁটাগুলো থাকে, আবার ও সেফ জায়গায় আসবে, হয় না? এটা একসময় ছিঁড়ে যাওয়ার থাকে, আর একসময় আবার ঠিক হয়ে যায়, একসময় ছিঁড়বে না, হয় না? দুটো থাকে রিং। তো এখান যখন এই জায়গাটাতে আছে ধরে নে, তো তখন ও ছিঁড়ে যাবার থাকে, কারণ লোহার মধ্যে পড়বে, এই গ্রিপটার মধ্যে পড়বে, আবার মাঝ জায়গায় থাকবে, তখন নাও ছিঁড়তে পারে। যে জায়গায় ধরলাম ফল্ট আছে, আমি ধরলাম একটা। তো এখানে এই যে সাইকেল বোঝাতে, এখানে যে সাইকেলিক্যাল বোঝাতে এটাকে বোঝাচ্ছে বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল একটা দেশ বা একটা যে কোনো ইকোনমিতে বিজনেস সাইকেল হয়, ভালো করে বুঝবি। বিজনেস সাইকেলে কি হয়, বিজনেস যেটা হয় আমরা যেটা বলি, তো বিজনেস সাইকেল না, বিজনেসে দুটো থিওরিতে সবসময় চলে। বিজনেসে সবসময় লাভ করবে সেটাও না, বুঝতে পারলি? যখন দেশখানা বিজনেস তখনই সবসময় লাভ করবে যখন সব কিছু তো আর ঠিকঠাক থাকবে। সব কিছু বলতে ওই যে মালিক সেও ঠিক করে চালাবে, যারা কর্মচারী তারাও ঠিক করবে, দেশের পরিস্থিতি ঠিক থাকবে, সরকার ঠিক থাকবে, সব কিছু মানে কোনো যখন অঘটন না ঘটে, বুঝতে পারে? আর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বড় ধরনের, কোনো বিজনেস একটা ঠাপ হয়ে যেতে পারে, ওর হাতে কিছু নেই, বিজনেস মালিকের হাতে, ভালো করে বুঝবি। আজ করোনা এসছে, তাহলে কী হয়েছে, বিজনেসগুলো ডাউন হয়ে গেছে, ওর হাতে কিছু, মালিকের হাতে কিছু করার আছে? কিন্তু সরকারি চাকরির লোকে তো ডাউন হয়নি, ওরা তো মাইনে পাচ্ছি, বুঝতে পারলি? তো বিজনেসে এই সাইকেলটা ঘটে। যদি কিছু একটা ঘটে যায় না, পরিস্থিতি, ইকোনমিক্যাল ক্রাইসিস, প্রোডাকশান খারাপ, মানুষের মুখ ফিরিয়ে নেওয়া ওই প্রোডাকশান থেকে, বুঝতে পারলি, যে ওটা নেব না। যেমন আমরা আগে কত একটা প্রোডাক্ট বল প্রচুর কিনতাম, এখন আর কিনিই না, ঠিক আছে? যেমন আগে নোকিয়ার ফোন প্রচুর কিনতাম, এখন আগে ফোন মানে নোকিয়া, এখন তার নোকিয়ার এই অন্তত ফোন ইন্ডাস্ট্রিতে চলে গেছে, ও এখন আবার ডেভেলপ করছে বিভিন্ন টাইপের ফোন। তোর এখন তো কি চলছে, খারাপ সময় চলছে, এবার ভিভো ওপো এদের এখন ভালো সময় চলছে। তো বিজনেসে একটা থাকে, বা যে কোনো একটা দেশের বা যে কোনো একটা কী বলবো, দেশের যে ইকোনমিক থাকে না, ওই ইকোনমিক গিয়ে কোনোদিনও স্টেবল থাকতে না, বিজনেস কোনোদিন স্টেবল থাকতে পারে না। বিজনেস কি একটা গ্রাফে চলে, বুঝতে পারলি? এইভাবে একটা গ্রাফে চলে, ঠিক আছে, বিজনেস। তো যখন এই গ্রাফে চলবে, আর এই যে জায়গাটা, এগুলো হচ্ছে সব থেকে ভালো জায়গা, আর এই টপ, আর এটা হচ্ছে সে সময় খারাপ যাবে, তাহলে করোনা সিচুয়েশন, এই জায়গাটা খারাপ হয়ে গেল। তো এই যে টপ, এটাকে আমরা কি বলি, এই বুম সিচুয়েশন বলি না, বলেছিলাম না, ওইটাকে আমরা বুম সিচুয়েশন বলি। আর যেটাকে যখন খারাপ চলছে তখন কি হয়, আমরা বলি রিসেশন বলি না, বুম আর রিসেশন বলি। যখন বিজনেস ভালো পরিস্থিতি থাকে না, তখন পুরো বুম সিচুয়েশন বলি আমরা, বিজনেসে বুম সিচুয়েশন চলছে। আর রিসেশন হয় বিজনেসে, রিসেশন হওয়ার অনেক কারণ থাকে, এটা আমরা পড়াবো চ্যাপ্টারে একটা। রিসেশন যখন সিচুয়েশনটা খারাপ হবে, কেন রিসেশন হবে? কারণ ইনফ্লেশনে একটু বললাম না, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ইনফ্লেশনের পরেও রিসেশন আসতে পারে, ইনফ্লেশনের জন্য রিসেশন আসতে পারে। তো যেমন রিসেশন, এখন যেমন 2008 সালে রিসেশন হয়েছিল কোথায়, ইউএসএতে। তখন কি ইউএসএতে যখন রিসেশন হলো, সব ব্যবসায়িকরা ওরা দেখছে যে ওরা প্রোডাকশন আর করতে পারে না, ওদের কম, আমাদের জিনিসের যদি প্রচুর দাম বেড়ে যায়, ধরলে প্রচুর দাম বেড়ে গেছে, এখন আমাদের কাছে এত টাকা নেই এক্সেস করার, তা আমরা জিনিস কিনবো না, আমরা শুধু খাবার জিনিসটা কিনবো, লাক্সারি গুড কিনবো না। আর বিজনেস বেসিক্যালি তো খাবার জিনিস তো প্রোডাক্ট করে না, যখন মানুষের কাছে টাকা থাকবে শুধু খাবার খেয়ে বেঁচে থাকবে। বিজনেস এত লাক্সারি গুড ফুড এত কিছু তো নেবো না, এসি ফেসি টিভি এগুলো তো কিছু কিনবো না, ফোন। তখন কী হবে, ওরা তখন দেখবে যে লোক কিনছে না, কিন্তু ওরা তো একদিনে 500টা প্রডিউস করে, ওই জন্য প্রচুর লোক আছে প্রডিউস করার জন্য, 5 কোটি টাকা প্রডিউস করছে, প্রচুর লোক আছে। এবার যখন ওটা 1 বছর ধরে কিনে হচ্ছে না, 6 মাস ধরে, তখন ওই লোকগুলোকে মাইনা দিতে হবে, আর ওরা প্রোডাকশন করে কী করবে, তখন ও কী বলবে, ঠিক আছে তোমরা যাও, কর্মী ছাঁটাই করে দেবে। কর্মী যে ছাঁটাই করে দিল, তখন পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেল, আস্তে আস্তে কর্মী ছাঁটাই হলো, প্রোডাকশন কম হয়ে গেল, আস্তে আস্তে কর্মী যখন ছাঁটাই হয়ে গেল, প্রোডাকশন কম হয়ে গেল, মার্কেটে কী হবে, বেকার হয়ে যাবে সবাই, বুঝতে পারছি? এই যে সিচুয়েশন, বিজনেসের অবস্থা কেমন হবে, বিজনেস একদম রিসেশনে নিয়ে চলে আসবে, বুঝতে পারলি? তো বিজনেস বেসিক্যালি কি হয় না, বুম সিচুয়েশন চলে আর রিসেশন সিচুয়েশন চলে। তো বিজনেসে যখন রিসেশন সিচুয়েশন চলে, তখন কি হয়, প্রচুর কর্মী ছাঁটাই হবে না, তখন কর্মীগুলো তো আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, দ্যাটস কল কি, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, সেইটুকুই ব্যাপার।
হ্যাঁ, যখন রিসেশন সিচুয়েশন হবে অ্যাট দ্যাট টাইম না, তখন কি আমরা দেখতে পাবো না, তখন আমরা দেখতে পাবো কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ওই সময় যারা কাজ ছাড়বে, দেখো ওদের 65 বছরও আছে, 15 থেকে 65 বছর, ওরা কাজ করতে এবিলিটি, ওদের কি আছে, ওরা কাজ মার্কেট রেটে কাজ করতেও চাইছে, কিন্তু কি কাজ পাচ্ছে না, ছাড়িয়ে দিচ্ছে ওদেরকে। এই সময়টাকে ওরা কি বলছে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এবার লিখে নেবো হোয়াট ইজ সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ইটস রেফার টু দ্য টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হুইচ অ্যারাইজ টু বিজনেস সাইকেল ফল্টেশন। কি ফল্টেশন না, নর্মালি কি হবে, ফল্টেশনটা হবে বুম অ্যান্ড রিসেশন। ঠিক আছে, লিখবো when the economic is at a boom period the cycle unemployment is minimum, where at the time of রিসেশন ইটস ম্যাক্সিমাম। বুঝতে পারলে, আনএমপ্লয়মেন্টটা প্রচুর বেড়ে যায়। বুম অ্যান্ড রিসেশন, বুম অ্যান্ড রিসেশন দুটো টপিক, তাই না? বুমের সময় আবার যখন বুম হবে মানে ব্যবসা বাড়বে, ওই কোম্পানি এবার সবাই মানে মানুষের হাতে টাকা এসছে প্রচুর, ব্যাংক থেকে পেয়েছে মানুষ, সরকার কন্ট্রোল করছে, যখন প্রচুর টাকা এসে প্রচুর প্রজেক্ট হয়েছে, মানুষ এবার লাক্সারি আইটেম কিনবে, যখন লাক্সারি আইটেম কিনবে তখন ব্যবসাতে প্রচুর, তখন কী হবে, আমরা ডিমান্ড করবো, প্রচুর ডিমান্ড করবো, তখন ওদেরকে প্রচুর প্রোডাকশন বাড়াতে হবে। ওরা যখন প্রচুর প্রোডাকশন বাড়াবে, কীভাবে বাড়বে, মানুষ লাগবে না প্রচুর, তবে তো প্রোডাকশন বাড়বে, তখন প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তাই না? তো বুমের সময় কী হয়, এমপ্লয়মেন্ট বেড়ে যায়, রিসেশনের সময় এমপ্লয়মেন্ট কমে যায়। এই যে আনএমপ্লয়মেন্ট হয়ে যায় রিসেশন সময়, দ্যাট সিচুয়েশন ইজ কল্ড কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো কোয়েশ্চেন দেবে, যদি কেউ রিসেশনের জন্য কাজ হারায় তাহলে তো আমরা কোন আনএমপ্লয়মেন্টের মধ্যে রাখবো? অ্যান্সার কি হবে? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বুঝতে পেরেছো? আর কোনো এখানে নেই। এবার নেক্সট কোয়েশ্চেন কি হবে, যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কোন টাইপের দেশে দেখা যায় বেশি? তাই ইউএসএতে 2008 আমরা দেখতে পেয়েছিলাম। বুঝতে পেরেছি তো, সব ডেভেলপড কান্ট্রিতে এগুলো বেসিক্যালি দেখা যায়। কোয়েশ্চেন এটা দুটো কোয়েশ্চেন হয়ে গেলে এখান থেকে, এটা কাকে বলে আর একটা কোন দেশে দেখা যায়, এটা বেসিক্যালি ডেভেলপড কান্ট্রিতে দেখা যায়। এবার আমরা ছক করে না করলে কি, ছক করে করলাম, তোরা ছক করে এখানে করবি খাতায়, এটা যখন তোরা মুখস্থ করবি, আর মুখস্থ যখনই হবে আর যখন পরীক্ষা যদি পড়ে যায় না, তো এতবার করে পড়বি যে দেখবি ওই ছকটা মনে আছে যে এই পাশে লেখা আছে, এই পাশে মানে আমরা কি লিখেছিলাম সাইক্লিক্যাল, মানে এটা ডেভেলপড হয়ে যাবে। এগুলো দেখবি মনে থাকে খাতাগুলো, সেই সময় পিকচার হয়ে যায় পরীক্ষা হলে, যে খাতাটা এই পাশে লেখা আছে, এটা এটা ডেভেলপিং, লেস ডেভেলপ তো হতেই পারে না, এই পাশে আছে, দুটো প্রথমেই পড়েছিলাম, তো এটাই হবে অ্যান্সারটা। এমসিকিউ বেস এইভাবেই করতে হবে, লাস্টে এগুলো পিকচার করে নিতে হয় খাতাটাকে, দেখে পিকচার যেটা ওই জায়গায় ওই কোনায় লেখা আছে, মানে এটা হতো। এমনি করে অনেক কোয়েশ্চেন কনফিউজ হয়ে গেলে ঠিক হয়ে যায়, ওই জন্য অনেকবার দেখতে হয় খাতাটা, অনেকবার দেখতে হয়, বুঝতে পারলে, অনেকবার পড়তে হয়, অনেকবার দেখতে হয়, একটা সময় পিকচার হয়ে যাবে। পিকচার হয়ে গেলে না তুই আর ভুলবি না, এটাই নিয়ে পিকচার হওয়া অবধি ওয়েট করতে হবে, প্রত্যেকটা পড়াশোনা বারবার পড়তে হবে। বুঝতে পেরেছি কেসটা? ঠিক আছে, নেক্সট ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। দেখে নে, আমরা কন্ডিশন লিখলাম, তাহলে আমরা এখানে দেখেন আমি বলছি বুঝে যাবি। তা আমরা এখানে কন্ডিশন লিখছি, কন্ডিশন 1 কি লিখলাম, যে একজন হচ্ছে এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, মানে যেটা চেয়েছে যোগ্যতা, 65 বছর এজ, তাই না? যেগুলো বলেছিলাম, কি বলেছিলাম, 15 থেকে 64 বছর বয়স, তারপরে তাকে কাজ করার ক্ষমতা, তারপরে তাকে ওই রেটে কাজ করা, তাই তো? এই যে মানে একজন ভালো সুস্থ মানুষ, মানে তোরা আছিস এখন কাজ খুঁজছিস সবাই, তো এবার তোদের এফিসিয়েন্সি ধরলে নেই, কিন্তু মার্কেটে ইকোনমিতে ভ্যাকেন্সি আছে, মানে কেউ ধরলে এখানে এফিসিয়েন্সি নেই কিন্তু মার্কেটে ভ্যাকেন্সি রয়ে গেছে, তাহলে এই লোকটা কি হবে, তাহলে এখানে কি হবে, ও আনএমপ্লয়েড হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশন আমরা দেখছি যে এফিসিয়েন্সি আছে কিন্তু মার্কেটে ভ্যাকেন্সি নেই, যেমন তোদের এখন এই অবস্থা, কি হবে, আনএমপ্লয়েড। ঠিক আছে, 3 নম্বর কন্ডিশন, হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর কি করতে পারি, ভ্যাকেন্সিও আছে এফিসিয়েন্সিও আছে, দুটোই আছে, তাহলে এখন কি হবে, তুই হয়ে যাবে চাকরি পেয়ে যাবি, তো এমপ্লয়েড হয়ে যাবি। একদম পুরো দেখে দিচ্ছি আমি তোকে ছবি এঁকে, পুরো নাচবি, তাই না? কারণ তুই এমপ্লয়েড হয়ে গেলি। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। যখন আমাদের কর্মদক্ষতা আবার যদি মার্কেটে ভ্যাকেন্সিও থাকে, তাহলে কি হয়ে যাবে, এপাশে এমপ্লয়েড হয়ে গেলাম আমরা খুশি আছি, দেখতে পাচ্ছি। 4 নাম্বার কি হলাম, 4 নাম্বার কন্ডিশন দেখলাম মার্কেটে এফিসিয়েন্সিও আছে, তোদের এখানে ভ্যাকেন্সিও আছে, কিন্তু তোরা হয়ে গেছিস আনএমপ্লয়মেন্ট, এখানে আনএমপ্লয়েড হয়ে গেছে। বুঝতে পারলি কেসটা? তাহলে এই লোকটা এমনি সিচুয়েশন তো আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে। তো যাই হোক, এমনি সিচুয়েশনও কম আসে,
আছে, এই সিচুয়েশনটাকে আমরা ফ্রিকশনাল বলে থাকি। কখন ঘটে এরকম? কর্মদক্ষতা আছে, ভ্যাকেন্সিও আছে। এবার যদি তোদের কর্মদক্ষতা আছে আর যদি তোদের ভ্যাকেন্সিও আছে কর্মদক্ষতা, তাহলে তোরা তো কাজ পেয়ে যাবি, অনেক করছেও। তাহলে তো এই কন্ডিশনে ফুল ফিল আপ হয়ে যেত যদি আমাদের ভ্যাকেন্সি পুরো বার করে দিত, মাসে মাসে প্রচুর স্কুল সার্ভিস নিয়ে, প্রচুর বিসিএস অফিসার নিয়ে, প্রচুর পুলিশ নিচ্ছে, আনএমপ্লয়মেন্ট হতো না। আমরা এই সিচুয়েশনে থাকতাম যদি এই দুটো মিশে যেত। কিন্তু দুটো মিশে পড়েও এরকম অবস্থা কখন হয়? এমনি তো হওয়ার কথা নয়। দুটো ভ্যাকেন্সি থাকলে তো প্রচুর ছেলে যাবে, আনএমপ্লয়মেন্ট হেঁটে যাবে। সব ঘরে তো সবাই কাজ করবে না, একজন কাজ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে যদি 2-3 জনের ফ্যামিলি থাকে, তাই না? এই বারণ তো খেতে তো পাবেই। কিন্তু এখানে পরিস্থিতিটা কী হচ্ছে, নিশ্চয়ই একটা কাজ ছেড়ে একটা কাজ খুঁজছে। হ্যাঁ, অনেক সময় একটা কাজ ছেড়ে একটা যে কাজ খুঁজবে ওই সময়টাও কী হবে, দেখ ওর যোগ্যতাও আছে, মার্কেটে ভ্যাকেন্সিও আছে কি না, না অন্য ফিল্ডে কাজ করবে। তুমি ভোডাফোনে, তুমি ধরো একটা ইসে কাজ করছো, কি বলে এটা, কোনো একটা কোম্পানিতে কাজ করছো, কিন্তু তোমার মনে হলো যে এই কোম্পানিতে টাকা দিচ্ছে, সবই দিচ্ছে, ভ্যাকেন্সিও আছে, তো ওই কী বললাম, এটা ছেড়ে দেবো, আমি একটা অন্য কাজ করবো, এখানে প্রচুর প্রেশার আমি নিতে পারছি না। এরকম প্রচুর পাবলিক আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেকে আছে। তো যাই হোক, কাজ ছেড়ে বা একটা কোম্পানিতে সব দিকে বেশি হয় না, এই কোম্পানি ছেড়ে দিলাম, আমার অন্য জয়েন করবে, এখানে অনেক প্রবলেম হচ্ছে। এই যে ওই সময়টাতে মার্কেটে ভ্যাকেন্সি যে খুঁজছে, এই যে সময়টা, ওইটাকে কি বলবো আমরা, ফিকশনাল মানবো। এবার তুই বলছি আমরা কীভাবে মাপবো, সে ফিকশনাল কীভাবে মেপে দেবো? ও তো আজকে কাজ ছাড়বে আর পরশু দিন ধরলে 1 সপ্তাহ ওই হলো, ওই জন্য তো 1 সপ্তাহের মেজারমেন্ট আছে, ওই জন্য তো ঘন্টার মেজারমেন্ট আছে, মনে বলেছিলাম না কেন? এবারে তখন তোর মাথায় আসছিল কোয়েশ্চেনটা, কিন্তু আমাকে বলতে পারছিলেন যে 1 ঘন্টার কী মেজারমেন্ট করবে, তাহলে 4 ঘন্টার কী মেজারমেন্ট করবে। বুঝতে মনে হচ্ছে না কোয়েশ্চেনটা আসছিল যে এটা কীভাবে করবে। এবার এই টাইপের লোকগুলোকে তখনই তো বার করতে পারবে। বুঝতে পেরেছি তোরকম কী মেজারমেন্টটা হয়, যে ওই টাইম টু টাইম মেজারমেন্ট। আমরা টাইপ অফ কী পড়েছিলাম, ক্লাসটা কী ছিল এর আগেরটা, মেজারমেন্ট অফ আনএমপ্লয়মেন্ট, 3টে পার্ট বললাম, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপারটা, যে একটা কাজ ছেড়ে একটা কাজ খোঁজা, ওই যে সময়টা কাজ ছেড়ে কাজ খোঁজা, ওই সময়টা তো আনএমপ্লয়মেন্ট থাকছো তুমি তো, বুঝতে পেরেছো? তুমি কাজ করতে এখন কাজ খুঁজছো, তাই না? তো তোমার ক্ষেত্রে কি হয়ে গেল, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। বুঝতে পেরেছি কেসটা? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কী জিনিস, মানে ফুল এমপ্লয়মেন্ট লেভেলেও এক্সিস্ট করছে ইকোনমি, তারপরও কাজ নেই, ও তার কাজ পরেও বেকার। হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট লেভেল, আগে এটাই জানতে হবে, তাই না? ফুল এমপ্লয়মেন্ট লেভেল কি? তো একটা ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে কোয়েশ্চেন এসেছিলো, কোয়েশ্চেনটাকে বলে দিচ্ছি। মানে এমন একটা, এটা ইউপিএসসি এসেছিলো, এমন একটা আনএমপ্লয়মেন্টের নাম বলো, বাংলায় বলছি, ইউপিএসসিতে বাংলায় বলবে না তোকে, এমন একটা আনএমপ্লয়মেন্ট নাম বলো যেটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে এক্সিস্ট করে। ফুল এমপ্লয়মেন্ট মানে কি, কাজ। ফুল এমপ্লয়মেন্ট মানে সবাই কাজ করছে তাও আনএমপ্লয়মেন্ট, সবাই 6 ঘন্টার বেশি, সবাই কাজ করছে, ফুল এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট দিচ্ছে, ফুল এমপ্লয়মেন্ট দিচ্ছে গভর্নমেন্ট, তাও যখন ফুলে সবাইকে কাজ দিয়েছে তাও বেকার কী করে হচ্ছে? ওই যে ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ছে তাহলে বেকার হওয়ার কথা নেই। তো এমন কোন, এই 4-5টা অপশান দিয়ে দিও, কী হবে অ্যান্সারটা তাহলে? ফ্রিকশনাল অ্যান্সার। বুঝতে পারলি? তো ফ্রিকশনাল তো একটা জানলাম, কিন্তু এটা তো ইউপিএসসি, ও তোকে এত সহজ দেবে না। ওখানে ওর সাথে আরেকটা কোয়েশ্চেন ছিল, তাহলে ওটা তো তুই বুঝতে পারবি না, আমি বলেই দিই। সেটা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। আমার ইচ্ছে হলো আমি কাজ করবো না, সবই আছে আমার, আমি যেই টাকা সেভ করেছি ওটা দিয়ে খাবো হয় বেশি, কিন্তু এনএসএসের ভাষাতে তুই তো আনএমপ্লয়মেন্ট হয়ে গেলি, তোর আত্মতুষ্টি হয়ে গেছে, আমি আর কাজ করব না, বিয়ে শাদি করে সংসার করবো, আর ভালো লাগছে না, প্রচুর হয়ে গেছে, কারণ আমি আর আমার এটাতে চলে যাবে। কিন্তু এনএসএসের ভাষাতে তুমি চলবে না, তুমি আনএমপ্লয়মেন্ট। কেন তুমি, হ্যাঁ যেমন তুমি কি করছো, হ্যাঁ আর্মিরা যেমন ওরা 17 বছর কাজ করার পর ওরা ছেড়ে দেয়, তোরা আনএমপ্লয়মেন্ট, কিন্তু ওদের মাইনে পেনশন ঢুকে, হ্যাঁ, তো ওই জন্য ওরা পরে ব্যাংকে ঢুকতে পারে, কোনো একটা করতে পারে। তো যাই হোক, তো এই যে স্বেচ্ছায় কাজ ছেড়ে দেওয়া, তুমি ছেড়ে দিতেই পারো, যে ধরলে মা অসুস্থ আছে কাজ ছেড়ে দিলাম, সব থেকে বেশি এরকম মেয়েদেরকে করতে হয়, বাচ্চা হলেও কাজ ছেড়ে দিতে হয় না? তো এটা কি, এগুলো তো এখন তুই 6 মাস হবে না, ওর বাচ্চা যা দুষ্টু হয়েছে ও বলছে একে সামালতে গেলে আমাকে বাচ্চাকে খুব ভালো ডেভেলপ করাবো, সারা জীবন ওকে ডেভেলপ করতে, এমনি হয় মেয়েদের ক্ষেত্রে 80% এরকম হয়ে যায়, আমি দেখেছি ভারতবর্ষ তো হয়, যে বাচ্চার জন্য ওকে সামলানোর জন্য ওকে তো 10 বছর মা যেটা শেখাবে সেটাই বাচ্চা শিখবে, বুঝতে পারলি তো, এটা নিয়ম, বুঝতে পেরেছিস তো?
একটা নিয়মই, এটা নিয়ম চলে যায়, মা যেমন মানে মা আর বাচ্চা অন্যরকম কানেকশন থাকে, বুঝতে পারলি তো। ওটা তোর কোনোদিন বাবার সাথে নাও হতে পারে যে বাচ্চাকে সামলানোর জন্য মেয়েরা কাজ ছেড়ে দেয়, তাই না? কারণ ও সাইকোলজিক্যাল, আমি যেটা বলবো মায়ের থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু এটা ডেভেলপ হয়, বুঝতে পারলি তো। তো ওই জন্য 7-8 বছর লাগে, ওই জন্য কাজ ছাড়তে হয়, অনেক জায়গায় আমরা দেখেছি এই ব্যাপারটা। তো সেক্ষেত্রে মা কি আনএমপ্লয়মেন্টকে হয়ে গেলে, চাকরি করতো, এখন আর করছে না, ভলেন্টারি হয়ে গেল, কার আন্ডারে পড়লো? আর দুটো কার আন্ডারে পড়লো? ফুল এমপ্লয়মেন্ট লেভেলে কোন কি থাকছে? একটা থাকছে আমাদের ফ্রিকশনাল, তাই না? একটা থাকছে কি ভলেন্টারি। এই যে দুটো আনএমপ্লয়মেন্ট টাইপের থাকছে এখানে, বুঝতে পারলি? তাহলে অ্যান্সারে কি থাকতে পারে? একটা থাকে ফিকশনাল, একটা থাকবে ফিকশনাল, 2 নম্বর ভলেন্টারি, 3 নম্বর থাকলে সিজনাল, 4 নম্বর থাকলে ডিসগাইজ, তারপরে ডি থাকলে আবার থাকলে ই থাকলে অল অফ দ্য অ্যাবভ। কি হবে অ্যান্সার? হবে এ আর বি, তাই না? বুঝতে পেরেছিস তো? তো কোয়েশ্চেনগুলো তো একবার জেনে গেলে, ডিটেলসে জেনে গেলে কোয়েশ্চেন করতে অসুবিধা হবে না, বুঝতে পেরেছিস? তাহলে যে কোনো ইউপিএসসি হোক, বিসিএস হোক, যে কোনো কোয়েশ্চেন একবার যদি ডেপ নলেজ হয়ে যায় তো হয়ে যাবে, ঠিক আছে? তা আমরা কি জানলাম? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে? তাহলে ফিকশনাল আনএমপ্লয়মেন্ট বেসিক্যালি কোন দেশতে দেখতে পাবো আমরা? ডেভেলপ দেশে দেখতে পাবো ফিকশনাল। কারণ আমাদের যদি আন্ডার ডেভেলপ দেশ থাকে, বা আমরা একটা চাকরি পেয়ে ভগবানের নাম নিয়ে পড়ে বাপরে বাপ পেলাম রে, তাই না? ছাড়ার কথা ভাববি না, যতই কষ্ট হোক, তাই না? মা গো মা, এই যে আমাদের এই কষ্টগুলো, বুঝতে পারলি তো? মানে একটা চাকরি পেলে ছাড়বি না। হ্যাঁ, চাকরি নিতে প্রিপারেশন সেটা আলাদা, চাকরি ছাড়া যাবে না ভাই, বুঝতে পারলি তো? যে সরকারি হোক বেসরকারি, ও ছাড়বে না। কারণ আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, তাই এটা ডেভেলপ দেশ হয়। ডেভেলপ দেশে ওদের আছে যে আমরা পেয়ে যাবো, বুঝতে পেরেছি কেসটা? বাংলা লিখেছিস, ঠিক আছে, আমি তো একবার বলি, ইটস রেফার টু দ্য আনএমপ্লয়মেন্ট হুইচ এক্সিস্ট ডিউরিং দ্য পিরিয়ড হোয়েন ওয়ার্কার লিভ ওয়ান জব অ্যান্ড জয়েন দ্য আদার। নেক্সট, এবার আমরা দেখ এখানে মেজর দুটো, আরও অনেক কিছু আছে, কিন্তু মেজর দুটো আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে এই আনএমপ্লয়মেন্ট ডেভেলপড কান্ট্রি। এবার আমরা লেস ডেভেলপ মানে ডেভেলপিং পড়ছে, মানে ইন্ডিয়া পড়ছে। তো আমাদের লেস ডেভেলপড কান্ট্রিতে যে আনএমপ্লয়মেন্ট সব থেকে প্রথমে সব থেকে বড় লেভেলে এক্সিস্ট করে, সেটার নাম কি? একদম ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বাংলায় হচ্ছে ছদ্ম বেকারতা, বুঝতে পারলি? হ্যাঁ, দ্য ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আর এক্সিস্ট ইন ম্যাক্সিমাম এগ্রিকালচার সেক্টর। এই কোয়েশ্চেনটাই আসে, তাই না? দ্য ডিসগাইজ আর এর কি হয়, অ্যান্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ অলওয়েজ জিরো। এই দুটো কথা মনে রাখতে হবে, তাই না? ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট ক্ষেত্রে এবার আমরা কি জানলাম? ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই যে 4 ভাই, এই 4 ভাই মিলে ওদের একটা জমি আছে 10 হেক্টরে, ঠিক আছে? ওখান থেকে ওরা 2 টন প্রোডাকশন করেছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট এই ভাইটা আর এই ভাইটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বলছে তোর সাথে থাকবো না, আলাদা ঘর বানিয়ে নিয়েছি, এখানে থাকবো, ঝগড়া হয়ে গেছে হয়তো এগুলো, ঠিক আছে? তো যেহেতু এখানে এই বাড়ি থাকবে, ও বলছে আমি ফ্যাক্টরিতে কাজ করব, ঠিক আছে, কামিয়ে খাবো। কিন্তু এই 3 ভাই মিলে কি করছে, আবার 10 ওই জমিতেই কাজ করছে, আর আবার 2 হেক্টর প্রোডাকশন করেছে, 2 টন, বুঝতে পারলি? তো এই ভাইটা এখানে চলে এসছে, ঠিক আছে, এখানে দিলে দাঁড়িয়ে আছে। তো এই যে ভাইটা এখানে চলে এসছে, তাহলে কি এরা 3-4 জন মিলে ওই জমিতে কি হচ্ছিল, 2 টন প্রডিউস করছিল। এরা কি করলো, 3 জন মিলে ওই জমিতে সে 2 টনেই প্রডিউস করছে, 2 টনেই প্রডিউস করছে, কোনো প্রোডাকশানে কোনো হেরফের হচ্ছে না। এই যে প্রোডাকশানে হেরফের না হওয়া, তাহলে ওই লোকটা কি করছিল ওখানে দাঁড়িয়ে ওদের সাথে, ওই ভাইটা, বুঝতে পারলি কেসটা? হয়তো গ্রামে প্রচুর হয়, ফ্যামিলি বিজনেসও হয়। তো বেসিক্যালি পুরো না, বেসিক্যালি এটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ এগ্রিকালচার সেক্টরে দেখা যায়, যেখানে ভাইরা 7-8 ভাই কিন্তু সবাই চাষে যুক্ত থাকে, কিন্তু ওখান থেকে যদি 2 জনকে বার করে নেওয়া হয়, ওটা কখন বুঝতে পারি, যখন ওদের ফ্যামিলির মধ্যে ঝামেলা লাগে অন্য কাজে করে, কিন্তু তো প্রোডাকশনটা সেম থাকে। তো এই যে 2 জন বেকার হয়ে থাকে, এটাকে কি বেকার বলে? ওটা অ্যাকচুয়ালি তো ওখানে আছে, কিন্তু বেকার হয়ে আছে ওখানে। শুধু একবার একজন যাবে ভোরে, যে পরে দেখবে জমিটা ঠিক আছে কিনা, একজন যাবে জল দিতে, একজন দেখছে ঠিক আছে কিনা, কেউ ছাগল খাচ্ছে কিনা, ওটার জন্য একজন আছে, ঠিক আছে? এই করে করে ওরা 7-8 জন মিলে পাড়ি দিয়ে কাজটা করবে। তো এই যে, কিন্তু অ্যাকচুয়াল ইকোনমিক ভাষাতে 2-3 জন আছে যাদের কোনো কাজ নেই ওখানে, ও কাজটা এরাও করতে পারবে, এফিসিয়েন্সিটা এদেরও আছে, কিন্তু ওখানে ইউজ করছে না, একটা হেল্পিং হ্যান্ড আছে বলে। সেই টাইপের ওগুলো যেগুলো আছে, এগুলো ওরাও বেকার, কিন্তু এটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়ে। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট অলওয়েজ কোন ক্ষেত্রে দেখা যাবে?
এগ্রিকালচার সেক্টরে কোয়েশ্চেন এটা দিয়েছে, আবার দেবে, কোয়েশ্চেনটা প্রচুর দেয়, এই আবার দেবে, আবার তোদেরকে ঠিক করতে হবে। আর এতে মার্জিনাল প্রোডাক্টিভিটি কি হবে? আগে ছিল কত? 2, আগে কত ছিল? এই লোকটা যখন ছিল কত ছিল? 2 টন, আর এখন কি হলো? 2 টন। তাহলে কি হলো? 0 হলো না মার্জিনাল প্রোডাক্টিভিটি, তাই না? মার্জিনাল প্রোডাক্টিভিটি 0, এখানে কোনো বাড়ছে না আর কমছে না, বুঝতে পেরেছিস তো? তো এখানে তাই তোরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আসবে কোয়েশ্চেন, এটা আবার তোরা ঠিক করে আসবে একদম, যেন ভুল না হয়, ঠিক আছে? কিন্তু এগুলো রিলেটেড যখন কিছু কোয়েশ্চেন দেবে না, তখন একটু সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছিস তো? এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, মানে একটু দেবে কোনটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্টে পড়ে না, আর কি এগ্রিকালচার দিয়ে দেবে ইন্ডাস্ট্রি দিয়ে দেবে, এই আর তুই কোন সেক্টরটা ডিসগাইজ, তুই দেখেছিস ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মেরে দিয়েছিস এগ্রিকালচার, কিন্তু নাটা তো দেখি না আমরা, এমনি 2-3টা কোয়েশ্চেন হয়ে যায়। বিশেষ এটা সবসময় মাথায় রাখতে হবে যে না দিয়েছে ওখানে, কোয়েশ্চেনটা বারবার করে পড়তে হবে যে কোনো পরীক্ষায়, এটা জানি, এটা ওভার কনফিডেন্ট হয়ে এটা ভুল হয়, কেয়ারফুলি সবসময় পড়তে হয়, একদম খুবই বাজে অভ্যাস, যেটা তোদের ক্ষেত্রে এবার ঘটবে, এর ক্ষেত্রে ঘটবে না। ও তো দেখবে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কি পড়েছিলাম ভুলে গেছি, আবার ও দেখবে 2-3 বার করে কোয়েশ্চেনটা, তখন ও নটটা দেখতে পাবে, কিন্তু তোর ক্ষেত্রে নটটা দেখতে পাবি না, তুই স্লাইডলি মিস্টেক চলে যাবে। চল নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এগুলো সব তবে কোয়েশ্চেন হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন দেশ টাইপ, কোন দেশগুলো দেখতে পাওয়া যাবে, কি হবে? লেস ডেভেলপড কান্ট্রি। কেন দিদি বলে কেন? কারণ যেখানে এখানেই তো এগ্রিকালচারটা প্রচুর হবে, ডেভেলপ কান্ট্রিতে আর এগ্রিকালচার হবে না বেসিক্যালি, ওরা তো ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টরের উপর নির্ভর থাকবে, তাই না? সেটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, ঠিক আছে, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে স্ট্রাকচারাল মানে কি? গঠনগত, ঢাঁচাগত, তাই না? স্ট্রাকচারালে যদি ফল্ট থাকে তাহলে একটা আনএমপ্লয়মেন্ট হবে। দাঁড়া, এখানে আরেকটা কথা বলে দিই, আমি কি পড়াচ্ছিলাম? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট পড়াচ্ছিলাম না? না, এর আগে ডিসগাইজডের আগে ফ্রিকশনাল পড়েছিলাম না? তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট একটা কথা মনে রাখবি, যে সব ধরনের ইকোনমিতে, সব ধরনের দেশে একটা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট সবসময় এক্সিস্ট করে। কোনো ইকোনমি এমনি হতে পারে না 0% আনএমপ্লয়মেন্ট। যে আনএমপ্লয়মেন্ট যত ভালো দেশ হোক, একটা আনএমপ্লয়মেন্ট থাকবেই। সেটাকে তাহলে কী টাইপের আনএমপ্লয়মেন্ট থাকবে? ওটা ফ্রিকশনাল টাইমের, ওটাই ফুল এমপ্লয়মেন্ট লেভেল, ফুল এমপ্লয়েড লেভেলে যে আনএমপ্লয়মেন্টটা এক্সিস্ট করবে বলছিলাম, তাই না? তো সব ধরনের কোনোদিন সব কিছু 0 হয়ে যেতে পারে, আনএমপ্লয়মেন্ট কোনোদিন 0 হতে পারে না, সব ধরনের একটাই কন্ডিশন। কারণ এটা সবসময় 2%, 1% লোক থাকবেই ইকোনমিতে যারা সবসময় আনএমপ্লয়মেন্ট থাকবে। চল, এটা আমি ভুলে গেছিলাম মধ্যে জন্য বললাম। এবার হচ্ছে স্ট্রাকচার। তোর শরীরটা কি স্ট্রাকচারে তৈরি আছে? এই ধাঁচাগত পরিবর্তন যদি হয়ে যায়, পুজোর প্যান্ডেল স্ট্রাকচারে দেখবি বাড়ির একটি স্ট্রাকচার থাকে, আর তার থেকে কিছু পিলার, ওগুলো যদি ফল্ট থাকে কী হবে? ভেঙে পড়ে যাবে, ওরকম ব্যাপার। তো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কীভাবে হয়? প্রথম যেটা হয়, চেঞ্জ ইন টেকনোলজি। যখন একটার পর একটা টেকনোলজি আসে, তাহলে এই টেকনোলজি একটা আসছে, কিন্তু আগের টেকনোলজির উপর যারা কাজ করতো তারা কি হয়ে যাবে? বেকার। কারণ স্ট্রাকচার, তাও যদি কম্পিউটার আসাতে হাতে লেখা, যদি বা কাজটা আছেও, কম্পিউটার এসছে, হাতে লেখা লোকটা 2 মাস ইমপ্লয়ের কাজ করে দিয়েছে, ভাবলাম আমি। তাও তুই বলছিস যে কম্পিউটারে আগে এসে পরে যারা হাতে কাজ করতো তাদের বেকার হয়ে গেছে, কিন্তু ও কি করেছে? ও কোর্স করে ওই কাজে চলে গেছে, এটা হতে পারে। কিন্তু ধরলে আগে দোকানগুলো নিয়ে সব বিভিন্ন দোকানে যাকে স্কুলে সবাই পড়তিস, আর পিসিও থেকে তো সবাই 1-2জন ফোন করতিস, তাই না? স্কুলের পিসিও থেকে, এই যে স্কুলের পিসিও থেকে ফোন করছিস, তাই না? এই যে পিসিও, তোর ও লোকটা তো পিসিওটা মেন ব্যবসা ছিল একটা সময়, হেভি হতো পিসিও, জানিস কি? ওই পিসিওর লোকগুলো তো ওটাই ব্যবসা ছিল মেন, অনেক টাকা ইনকামই হতো। ইনস্ট্যান্ট ফোন এসে ওটা কী করে দিল? বরবাদ করে দিল ব্যবসায়, স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? তো ওই লোকটা তো আনএমপ্লয়মেন্ট হয়ে গেল না? তো এটা কী টাইপের আনএমপ্লয়মেন্ট? ও চাইলেও আর অন্য ওই ব্যবসাদার ফিরতে পারবে না। কিন্তু তুই তোর অফিসে কম্পিউটার এসছে, তুই অফিসে ছিলিস, হাতে কলম কাজ করছিলিস, তুই তাও এখন টাইপ করতে হচ্ছে, তাও হয়তো কিছুদিনের জন্য আনএমপ্লয়মেন্ট থাকবে, কিন্তু ওই লোকগুলো তো পুরোপুরি হারাচ্ছে। এটাও ঘটবে, এটাও স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টে ঘটবে, যে কম্পিউটার আসে তো অনেক লোক কাজ চলে গেছে, যারা হাতে কলমে কাজ করতো, কারণ কম্পিউটার স্পিড কাজ করবে। তো যাই হোক, তো এই যে এটা পড়বেই টেকনোলজি, কিন্তু মেজর টেকনোলজি বুঝতে কোথায় মেরে দিই, নতুন টেকনোলজি আসছে, ওরা ওই টেকনোলজির উপর কাজই জানে না, তোরা আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। এই যে নতুন টেকনোলজি আসার উপরে যে এটা হচ্ছে, এটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলে। এটা মেন ফল্ট কি হচ্ছে? চেঞ্জিং ইন টেকনোলজি।
বুঝতে পারছি? তারপরে প্রোডাকশন অফ সাবস্টিটিউট গুডস, সাবস্টিটিউট মানে পরিপূরক, বুঝতে পারলি? যার ফলে কি প্রচুর আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। যেমন হ্যাঁ যেমন ধরলে জুট কারখানায় প্রচুর লোক কাজ করতো, এখন জুটের ব্যাগ এখন হচ্ছে না, এখন প্লাস্টিক বেরিয়ে গেছে, আর প্লাস্টিক যখন বেরিয়ে গেছে তখন কি জুটের কেউ ইউজ করছে না, আবার ফ্যাক্টরি তো প্রোডাকশন করে কী করবে, আর ওরা শুধু জুট বানাতে জানে, প্লাস্টিক বানাতে জানে না, তখন ওরা কী হয়ে যাবে, বেকার। এই টাইপের বেকারগুলোকে আমরা কী বলবো? স্ট্রাকচারাল ব্যাপার। তারপরে ল্যাক অফ ডিমান্ড, কী হচ্ছে, কোনো জিনিসের যদি ডিমান্ড কন্টিনিউ কমে যায় তো ওই জিনিসটা কী হবে, ওই ইকোনমিতে আরও জিনিসটা প্রোডাকশন হবে, যখন প্রোডাকশন হবে না তখন ওইটাতে লোকগুলো অত লোক, ও একদিনে 1 কোটিটা প্রডিউস করছে 1 কোটি, তো যখন আর লো হবে না তখন লোকগুলোকে আর কোম্পানিতে প্রোডাকশনই হবে না, তখন লোক কেন রাখবে? আর মানে যারা অফিসে যারা কাজ করছিল ফ্যাক্টরিতে ওদেরকে রাখবে কেন? তখন ওরা যে আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে তখন কী টাইপের হবে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তো এই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আমাদের মতো দেশগুলোতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। দেখ একটার পর একটা নতুন টেকনোলজি আসতেই থাকছে, আর এত ভাবনা চিন্তা না করে ওটাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে যে আগের লোকের কী হবে, সরকারের ভাবনা চিন্তা করা উচিত না। তাহলে এটা কি হয় বলতো? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হয় যে মিসম্যাচ বিটুইন স্কিল্ড অ্যান্ড ওয়ার্কার, তাই না? যারা স্কিল্ড ওয়ার্কার থাকে তাদের সাথে এই যে মিসম্যাচটা হচ্ছে, তাই না, স্কিল ওয়ার্কার হতে পারছে না, এটা একটা স্ট্রাকচারাল প্রবলেমে আনএমপ্লয়মেন্টের মেন কারণ থাকছে। ঠিক আছে, নেক্সট লিখবো আমরা, ওপেন আর ইনভলেন্টারি ইনফ্লেশন। ওপেন আর ইনভলেন্টারি কি আনএমপ্লয়মেন্ট, ওপেন আনএমপ্লয়মেন্ট বা ইনভলেন্টারি। ভলেন্টারিতে আমরা পড়েছিলাম স্বেচ্ছা, আর এটা কি ইনভলেন্টারি মানে ওর উল্টোটা, নিজের ইচ্ছায় নয়, এমনি হয়ে আছে মার্কেটে। যেমন তুই, বুঝতে পারলি, তুই ইচ্ছায় আনএমপ্লয়মেন্ট আছিস, কি সরকার দিতে পারছে না, বা এই সিচুয়েশনটা কি হবে তাহলে? ইনভলেন্টারি, যেটা ওপেন আনএমপ্লয়মেন্ট, ওই অ্যান্ড বা ওইটা একই হলো, অর ওটা লিখে রাখা এটা, তাহলে আমি বলছি। ইটস রেফার টু এ কন্ডিশন অফ আনএমপ্লয়মেন্ট ইন হুইচ অল দোজ হু আর উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক অ্যাট দ্য এক্সিস্টিং ওয়েজ রেট ডাজ নট গেট ওয়ার্ক। মানে কি? সবই বললাম না, মার্কেট প্রাইস যত টাকা চাইছে সেই টাকাই বানা। আমরা ধরলেন কি হচ্ছে, পিএসসিতে ফর্ম ফিল আপ করছি, যত টাকা বলছে ততটা রাজি হচ্ছি, তত টাকা কাজ করবো, সব করবো, কিন্তু চাকরিটা পাচ্ছিস না, আনএমপ্লয়মেন্ট থেকে যাচ্ছে। তা আমরা কি টাইপের আনএমপ্লয়মেন্ট হচ্ছিলাম? ওপেন বা ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। কেউ আবার স্বেচ্ছায় হয়, ভলেন্টারি হয় না, কাজ ছেড়ে দিচ্ছি, স্বেচ্ছায় হয়ে গেল। ঠিক আছে, লিখবো ইটস কল্ড ওপেন আনএমপ্লয়মেন্ট বিকজ ইট ক্যান বি সিন অ্যান্ড কাউন্টেড ইন টার্ম অফ নাম্বারস টু ফাইন্ড দ্য নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট পারসন ইন আ কান্ট্রি। কি বুঝলি? তার মানে হ্যাঁ কি আছে, কেন এটা ওপেন ইনফরমেশন বলছি? হ্যাঁ একদম, এটাকে পুরো কাউন্ট করা যায়। তো কতজন চাকরিতে ফর্মটা ফিল আপ করেছে, তাই না, আর তার মধ্যে কতজন কাজ নিলে কতজন আনএমপ্লয়মেন্ট থাকলো। ঠিক আছে, এটা তো পুরোপুরি কাউন্ট করা যাচ্ছে, তাই এটাকে যেহেতু কাউন্ট করা যাচ্ছে তাই এটাকে আমরা কি বলছি? ওপেন আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, নেক্সট লিখবো এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। ধরে নে তুমি করেছো একটা ডিএডের ডিগ্রি বা বিএডের ডিগ্রি, ঠিক আছে, কিন্তু আছে 1 লাখ জন, ভ্যাকেন্সি বেরোলো 3000, স্পেশালি একটা পোস্ট না, বা পিএইচডির একটা পোস্ট বেরোলো নেট সেট দিয়ে পড়ে, যেটা হচ্ছে কলেজের প্রফেসর, কিন্তু আছে 10টা সিট, আর পিএইচডি ধারক আছে কতগুলো? 100 জন। তো এই যে 90 জন বাকি কি হবে? এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। যে বাকি 90 জন এডুকেটেড আনএমপ্লয়মেন্ট হলো, ওরা আবার গ্রুপ ডি চাকরি করছে। ভালো করে বুঝবি, যেহেতু অনেক প্রিপারেশন নিয়েছে, তাই না, পিএইচডি করেছে। ওই যে বাকি 90 জন পিএইচডি যারা গ্রুপ ডির চাকরি করছে তারা হবে আন্ডার আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারলি? দুটো ডেফিনেশন একটাতেই বলে দিলাম, লিখে নে। তো তোরা কিসের মধ্যে পড়ছিস? প্রথমটা লিখবি এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, তারপরে নিচে তার সাথেই লিখে রাখ কি আন্ডার আনএমপ্লয়মেন্ট। তো প্রথমে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট কী হবে? যখন পিএইচডি ধারকরা পিএইচডি যোগ্যতা মতো কাজ পাচ্ছে না, তখন তো আনএমপ্লয়মেন্ট।
ভালো করে বুঝবি, যখন পিএইচডির লোকেরা পিএইচডি যোগ্যতার মতো কাজ পাচ্ছে না। আর এটা হচ্ছে কি এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। নেক্সট আন্ডার আনএমপ্লয়মেন্ট। তাহলে আন্ডার আনএমপ্লয়মেন্ট কী হবে? যখন পিএইচডি লোকেরা যখন পিএইচডি ক্ষেত্রে কাজ পাচ্ছে না, তখন ওরা নিশ্চয়ই গ্রুপ ডি কাজ করবে। তো পিএইচডির লোকেরা যদি নিজের মনের মতো কাজ না পেয়ে অন্য জায়গায় অলরেডি কাজ করছে, এটা হচ্ছে আন্ডার আনএমপ্লয়মেন্ট। মানে পিএইচডি লোকেরা এসে পর অনেক গ্রুপ ডিতে কাজ করছে না, হ্যাঁ, যোগ্যতার থেকে কম করছে। মানে ওই যে টাকাটা অ্যাকচুয়াল ওই টাকাটার মধ্যে ওর পোষাচ্ছে না, ওই ইটার মধ্যে ওর পোষাচ্ছে না, এবেল টু ওয়ার্কও অ্যাকচুয়াল ওই পোস্ট থেকে অনেক বেশি হাই আছে, তাই না? তাহলে ওই টাইপের ওটা তো আনএমপ্লয়মেন্ট, কিন্তু ওটাতে ও তো কাজ করছে। ধরেন এর ভালো যোগ্যতা আছে, বিশেষ জন্য পড়ছে তাই, কিন্তু অ্যাকচুয়াল টিচারে ও তো একজন প্রাইমারি টিচার, এর ক্ষেত্রে কি হবে? এ হচ্ছে আন্ডার আনএমপ্লয়মেন্ট। এবার বুঝতে পারছি তোমাদের ডেফিনেশন। যেহেতু ওর যোগ্যতা আলাদা আছে, ও বিশেষ অফিসার হবে, কিন্তু ও এখন প্রাইমারি টিচারে কাজ করছে, ঠিক আছে? এই যে কিন্তু এটা সব থেকে বেশি স্পেসিফাই হয় কোনো একটা ডিগ্রি ধারকদের ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট লিখবো ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। এটা দুটো ইসে দেখতে পাওয়া যাবে, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল মানে স্বাভাবিক আনএমপ্লয়মেন্ট। তাহলে কী হবে অ্যান্সারটা? তোদেরকে বলে দিয়েছি অলরেডি। স্বাভাবিক আনএমপ্লয়মেন্ট ফ্রিকশনালটাই হবে না, আর ভলেন্টারি হবে। সেটা এখানে তো বেশি দেখতে পাওয়া যাবে, কিন্তু ওখানেও দেখতে পাওয়া যায়। এটা আরেকটা নাম দেয় কি ওটাকে? ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। যে সব দেশে এটা একটু একটু থাকেই ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, কারণ ওরা তো অলওয়েজ সবসময় কেউ কাজ ছেড়ে কাজ খুঁজবে, কাজ ছেড়ে কাজ খুঁজবে, এটা সব দেশে এক্সিস্ট করে। তো এটার আরেকটা নাম ছিল কি, এটাকে এভাবেও ডিরাইভ করে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। তাহলে নেচারাল, হ্যাঁ, ফ্রিকশনালটাকে আরেকভাবে, ফ্রিকশনালটাকে না দেখ, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে কি সব দেশে এক্সিস্ট করতে পারে, সেটা ফিকশনালও হতে পারে, কিন্তু ফিকশনালটা একটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, ফিকশনালটা পড়ছে তার মধ্যে, কিন্তু ফিকশনালটাই ন্যাচারাল নয়। কেন ভলেন্টারিও তো আসতে পারে, তাই না? সবাই বাচ্চা হচ্ছে, অনেকে বলছে এখন কাজ করবো না, ছেড়ে দিই আমরা বাচ্চাদের। হ্যাঁ, বুঝতে পারলি? ন্যাচারাল বড় থাকবে, যেমন ও ঠিকই বলেছে যে এটা ধরে ন্যাচারাল, তাই না? এটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, আর এটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এখানে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারলি কেসটা? তো এই টাইপের যে সব ইকোনমিতে এক্সিস্ট, সব থেকে বেশি কোন ইকোনমিতে না, ডেভেলপড কান্ট্রিতে এই ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। ডেভেলপটা অ্যাকচুয়ালি সেটা ফ্রিকশনালেই চলে যাবে, তাই না? একদম পুরো কম্প্যাক্ট হয়ে যাবে পুরো ফ্রিকশনালে, ঠিক আছে? ঠিক আছে, চল তাহলে নেক্সট হচ্ছে কোনো দিনও সব লোককে কাজ দেওয়া যায় না, জানিস তো? কিছু লোক চাইবে যে আমি কাজ করবোই না, ছেড়ে দেবো, এই করবো না, এরকম ব্যাপার আছে, কাজ পেয়েও কাজ করবে না। অনেক লোক আছে যে কাজ দিলেও করবে না, তাই না? তাহলে আমাদের বেসিক্যালি টাইপ অফ আনএমপ্লয়মেন্টে এই কটা করলে আমরা মোটামুটি কি করতে পারি, আমরা সব কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবো। মেজর কোয়েশ্চেন এখান থেকে চলে আসবে, এই টাইপ অফ আনএমপ্লয়মেন্ট থেকে, ঠিক আছে? এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট, এবার আমরা কিছু এমপ্লয়মেন্টের জিনিস দেখে নিই। নেক্সট লিখবো ডিস্ট্রিবিউশন অফ এমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি। জাস্ট একটা ছক হবে, ছোট্ট পারা, ঠিক আছে? বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা এটার বলতে কি আগে আমাদের জানতে হবে সেলফ এমপ্লয়েড কি। কি সেলফ এমপ্লয়েড? যারা নিজেদের ব্যবসা নিজেই করে তাদেরকে সেলফ এমপ্লয়েড। রেগুলার স্যালারি পাচ্ছেন, যেমন তুমি রোজ স্যালারি পাচ্ছ, মাসে মাসে স্যালারি পাচ্ছ, রেগুলার স্যালারি পাচ্ছ, বুঝতে পারলি? কোনো কোম্পানিতে কাজ করছে বা কোনো সরকারি কাজ করছে, স্যালারি পার্সেন্ট। তারপরে ক্যাজুয়াল ওয়েজ লেবার কি? ঠিকা টাইপের হতে পারে কি, ওই জন্য আমি তো বললাম ঘন্টায় কতক্ষণ কাজ করছে, একদিনের মাপার পদ্ধতিটা, একদিনে কত ঘন্টা কাজ করছে। এমনও লোক আছে যারা রোজ মাসে কাজ করে না, বছরে একদিনে কাজ করে শুধু। হ্যাঁ, বলবো একটা, ধরে নে তোর একটা উকিল, এবার তো রোজ তো কাজের টাইম নেই, ভালো করে বুঝ। কোনো একদিন কতক্ষণ কাজ পাচ্ছে ও। ডাক্তার, রোজ তো ওর কাজ নাও থাকতে পারে কোনো চেম্বারে, আবার আসতেও পারে, বুঝতে পেরেছি কেসটা? তো এই জিনিসগুলো এগুলো ক্যাজুয়াল ওয়েজ লেবার, বুঝতে পারছিস? তো আমরা এখানে বুঝতে পারলাম ক্যাজুয়াল ওয়েজ লেবার। এইবার আমাদের ইকোনমিতে কত পার্সেন্টেজ এরা, কত লোক কিসে কাজ করে? আমাদের ইকোনমিতে ধরলাম 100টা, আমাদের ইকোনমিতে কত 121 কোটি লোক আছে ধরে রাখলাম, ঠিক আছে? এবার তার মধ্যে কি হবে না, তার মধ্যে ধরলে আমি এখান থেকে এমনি করলাম, এটা পয়েন্ট নিলাম, 53.5% লোক কি হবে? সেলফ এমপ্লয়েড হবে, যারা নিজের কাজ
ব্যবসা করে, পাতি কথা মানে জানেন ব্যবসা করে। বাকি হবে তোর 16.5%, যারা কি হবে একদম স্যালারিড পার্সন, যারা স্যালারি পায়। বাকি যেটা থাকবে কত 30% অ্যাবাউট, ওটা কি হবে একদম ক্যাজুয়াল ওয়েজ লেবার হবে, বুঝতে পারলি? তাহলে তোর এই ডাটাটা দেখতে পাচ্ছিস যে এখানে সেলফ এমপ্লয়মেন্ট যারা করে সেই সংখ্যা কত হবে 53 পয়েন্ট, মানে যদি 100টা লোক থাকে 53টা লোক কিসে কাজ করে সেলফ এমপ্লয়েড। আর তার মধ্যে 16টা লোক কি কাজ করে স্যালারি পায়, আর বাকি 30টা লোক কি কাজ করে একদম। আর সেটা যদি আমাদের ইন্ডিয়ার থেকে ভাগ করি তাহলে এই যে আমাদের কি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে 64.735, মানে এত কোটি লোক হবে কি 64 কোটি লোক, অ্যাবাউট 64 কোটি লোক কি হবে যারা সেলফ এমপ্লয়েড হবে। স্যালারি পার্সেন্ট হয়ে যাবে কত 19.965 করোড়, মানে 19 করোড় বা 20 করোড় মতো লোক যারা স্যালারি পায়, 20 কোটির মতো লোক ধরলে, প্রাইভেট সরকারি মিলিয়ে ভাবিস না যে সরকারি। তারপরে এখানে ওয়েজ পায় মানে যারা এইরকম লেবার আছে সেটা হবে 36.3 করোড়, 36 কোটি বা অ্যাবাউট 37 কোটির মতো লোক কি করে যারা ক্যাজুয়াল বেসে কাজ করে, বুঝতে পারলি? মাসে কিছুদিন কাজ এমনি ঠিকা নিয়ে যে কাজগুলো হয়। এবার তোমরা কোন জায়গায় ঢুকতে চাইছো তোমরা দেখে নাও, তোমরা যতজন আছে সবাই এখানে ঢুকতে চাইছো, অনেকে ঢুকে গেছে, অনেকে এই জায়গায় ঢুকতে চাইছে। তো কম্পিটিশনটা বুঝতে পারছো এখান থেকেই, ঠিক আছে? 16% ঢুকতে চাইছো, এত সহজ নাকি? এখনই তুমি চাইলে এই পার্সেন্টেজ ঢুকে যাবে, এখনই আমি নিজে ব্যবসা করবো, এইটাতেও ঢুকা যাবে এখনই চাইলে না। এটাতে রিস্ক আছে, এখানে কোনো একটা কাজ জানতে হবে তোমাকে, তবেই তুমি এখানে ঢুকতে পারবে, তাই না? স্পেশাল কিছু কাজ জানতে হবে, সেটা হতে পারে মানে কোনো কিছু পরিষ্কার করা থেকে শুরু করে কোনো কিছু ইনভেনশন করা, তাই না? কিন্তু এখানে কম্পিটিশন তো থাকবেই না। আমরা স্যালারিড পার্সনে ঢুকতে চাইছি, তাহলে কি হবে এটা ডাটা মাথায় রাখতে হবে। বিসিএস এই টাইপে ঘুরিয়ে ডাটা দেবে তবে। নেক্সট আবার একটা ছক দেখ, এতক্ষণ তো আমরা আনএমপ্লয়মেন্ট পড়ছি, তো আমাদের একটু এমপ্লয়মেন্ট ব্যাপারটা জেনে নিতে হবে। যারা কাজ করে না লোকটা ম্যাচ হবে না, আমি ওটাই বলছিলাম। এরা কাজ করে না এটা আমরা দেখলাম। তো এতক্ষণ তো আনএমপ্লয়মেন্ট পড়ছি, এবার এমপ্লয়েড ব্যাপারটা একটু জেনে নিতে হবে, কী এমপ্লয়েড কী এই ব্যাপারগুলো। তো নেক্সট আমরা কি লিখছি টপিকটা, ঠিক আছে? মানে কি স্ট্রাকচারে এমপ্লয়গুলো আছে, তাদের কোন স্ট্রাকচার থাকে। একজন সরকারি চাকরি করছে, একজন বেসরকারি চাকরি করছে, একজন বাজার কলকাতার কাজ করছে, তারা কি একটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে? সব আলাদা আলাদা না? কি ওটা আমরা দেখি সব, বুঝতে পারি সব, কিন্তু সেটা ইকোনমিক্সের একটা ভাষা আছে, সেটাই আমরা এখানে বুঝি, বুঝতে পারলি? কোনোদিন আসবে ব্যাপারগুলো তোকে আগে জানতে হবে। তো প্রথম এটাকে আমরা এমপ্লয়ি স্ট্রাকচারটাকে দুভাগে ভাগতে পারি। একটা ফর্মাল সেক্টর এমপ্লয়েড থাকে, বুঝতে পারলি? আর একটা হচ্ছে ইনফর্মাল। আমরা যেমন জামা প্যান্ট দুভাবে পরি, একটা হচ্ছে ফর্মাল করে পরি, আর একটা এমনি নর্মাল খুলে পরে দিই, তাই না? তো এই যে শুনে কোনটা ভালো মনে হচ্ছে ফর্মাল, তোর এটাই ভালো হবে। এমপ্লয়মেন্ট যারা এমপ্লয়গুলো কী হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কি করছি না, আমরা এমপ্লয়ি স্ট্রাকচার দেখছি, ফর্মাল স্ট্রাকচার আর ইনফর্মাল স্ট্রাকচার। যে এমপ্লয়িগুলো যারা কাজ করছে, যেখানেই কাজ করুক, ঠিক আছে, যেখানেই কাজ করছে, ওরা দুটো স্ট্রাকচারের ভিতরে কাজ করে, এটা অ্যাকর্ডিং টু সরকারের, ঠিক আছে? কী স্ট্রাকচার, একটা ফর্মাল স্ট্রাকচার, একটা ইনফর্মাল স্ট্রাকচার, ঠিক আছে? এই যে ফর্মাল স্ট্রাকচার তোর মাথায় আসছে কি একজন সরকারি কাজ করে, একটু বেসরকারি কাজ করে, ঠিক আছে? তো এখানে গভর্নমেন্টের লোক কাজ করুক প্লাস প্রাইভেট, এই দুটোই কিসের মধ্যে পড়ে ফর্মাল সেক্টর, বুঝতে পারলি? আগে এটা ক্লিয়ার কর, গভর্নমেন্ট আর প্রাইভেট বোথ আর কি ফর্মাল সেক্টর। তাহলে ইনফর্মাল সেক্টর কি হচ্ছে এখানে দেখ, এখানে অ্যাকচুয়ালি এখানে যে কাজটা হবে, এই কাজটা আমাদেরকে করতে গেলে এটা বুঝলে ওটা বুঝে যাবো। তাহলে আমরা এটা বুঝি, তাহলে ওটা আমাকে বলতে হবে না কি, যেমন যে এই ঠিক এটা ওটা অপোজিট হবে ইনফর্মাল সেক্টর। তাহলে কি প্রথম কি হচ্ছে, ফর্মাল সেক্টরে প্রথম হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে? এটাকে একটা অর্গানাইজ সেক্টর। এখানে কি হতে পারে, প্রথমে এখানে যারা কাজ করবে ওই লোকগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকবে, টাইম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফিক্সড টাইম, যে 10টা থেকে আমরা 8টা ডিউটি করলাম।
ওয়ার্কিং টাইম যেটা বলছে, বুঝতে পারলি? যদি ওয়ার্কিং আওয়ারে বেশি করায় করতে পারে, সেটার জন্য বেশি টাকা পে করতে হবে, ঠিক আছে? কিন্তু আইএলওর অনুযায়ী কোনো ওয়ার্কারকে 8 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না শ্রমিকদেরকে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অনুযায়ী। তো এখানে যারা আছে এই রুলস অ্যান্ড রেগুলেশন সব থেকে বেশি, রুলস অ্যান্ড রেগুলেশন অলওয়েজ এখানে কি মেনটেন হবে, তাই না? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার হতে পারে, কি হতে আইএলওর হতে পারে, ঠিক আছে, এখানে সব কিছু মেনটেন হবে। তাহলে আমরা কি যা বুঝলাম, টাইম অনুযায়ী একদম। এখানে যে অর্গানাইজেশনটা থাকবে, এখানে যে সেক্টরটা থাকবে, এখানে যে ক্ষেত্রটা থাকবে, বুঝতে পারলি? এখানে যে সরকারি ক্ষেত্র বলতে পারি, এখানে যে বেসরকারি ক্ষেত্র, যারা এই ফর্মাল সেক্টরে কাজ করবে, এই ক্ষেত্রে অলওয়েজ 10 জনের বেশি কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো একটা সেক্টর 10 জনের বেশি কাজ করে ওখানে, তো ওটা কি সেক্টরের মধ্যে পড়বে? ফর্মাল সেক্টর পড়ে। আর যখন 10 জনের কম কাজ করবে, এটা ইনফর্মাল সেক্টর পড়বে। তুই একটা অফিস খুলেছিস, যখন 2 জনকে রেখেছিস, ওটা ইনফর্মাল সেক্টর। যখন অফিসে 10 জন কাজ করছে, তখন ওটা রেজিস্টার করাতে হবে। আর যে কোম্পানি যে কাজ করবে, মেয়েটা ছেলেটা, তাদেরকেও মাইনা দিতে হবে, আর তাদেরকে 8 ঘন্টা কাজ করতে হবে, তাদেরও পিএফ দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা করতে হবে। এটা তোর দায়িত্ব, বুঝতে পারলি কেসটা? তাহলে এখানে ওয়ার্কারের যেখানে 10-এর বেশি থাকবে, বুঝতে পারলি, তখন ওটা কি হয়ে যাবে? ওটা ফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টর গভর্নমেন্টও থাকতে পারে, বেসরকারিও থাকতে পারে। তাহলে এখানে নিশ্চয় থাকবে কি, এবার এটা, তাহলে এখানে কি পিএফ থাকবে না? তাই ইনফর্মাল সেক্টর পিএফ থাকবে না। আর এখানে কি হবে? এখানে নিশ্চয়ই এই 10 জনের নিচে হবে কাজ করবে যারা, তারা হবে ইনফর্মাল সেক্টর। তোর কোনো একটা অফিস হতে পারে, তোর একটা কোনো হতে পারে, ইনফর্মাল সেক্টর, ঠিক আছে? এখানে নিশ্চয়ই টাইম এতটা মাইনে নাও রাখতে পারে, যে ওকে নির্দিষ্ট টাইমে কাজ, একটা নির্দিষ্ট কাজ, তাই না? আজকে যারা তোর একটা ঠিকা নিয়েছে যে আমি এখানে তো বোরিং করে জল বার করবে, ওরা কি সকাল 10টা থেকে 6টা কাজ করবে 8 ঘন্টা? ওরা ওদের মতো কাজ করে চলে যাবে, তাই না? হ্যাঁ, ওটা 2 ঘন্টা করতে পারে, ওরা তো কাজ করে চলে যেতে পারে, তাই না? এটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। কি হবে না, এখানে পিএফ পাওয়া যাবে, প্রভিডেন্ট ফান্ড, মানে তোর টাকা, এখানে পেনশন পাওয়া যাবে, ঠিক আছে, পেনশন পাওয়া যেতে পারে। এখানে সিকিউরিটি হেভি থাকবে, তাই না? লোকেদের যারা কাজ করবে, তাদের ফ্যামিলি, তাদের হেলথ সিকিউরিটি থাকবে। কিন্তু এখানে সেটা থাকবে, সেটা থাকবে না, ইনফর্মাল সেক্টর। এখানে যারা কাজ করবে তারা হবে ফর্মাল সেক্টর ওয়ার্কার। এখানে যারা কাজ করবে তারা হবে কি, এদের নাম কি হবে? ফর্মাল সেক্টর ওয়ার্কার, ঠিক আছে? এখানে যারা কাজ করবে, ওখানে যারা কাজ করবে কি নাম হবে? ইনফর্মাল সেক্টর ওয়ার্কার। আর ইনফর্মাল সেক্টর ওয়ার্ক, এখানে একটা কথা লিখে রাখবি, ইনফর্মাল, এই যে আমরা লিখলাম ফর্মাল সেক্টর ওয়ার্কার, এখানে হলে ইনফর্মাল সেক্টর ওয়ার্কার। তো ফর্মাল সেক্টর হয়ে গেল, ইনফর্মাল সেক্টর হয়ে গেল। তো আমরা এখানে আর কিছু, এখানে নিশ্চয়ই পিএফ থাকবে, ওখানে এইসব কোনো সিকিউরিটি, এখানে পাতি কোথায়, এখানে কোনো সিকিউরিটি নেই, তাই না?